আমি নিকাশা রানী বলছি। প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটি বলবো তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে। আমার জন্ম ১৯০০ সালের ১ নভেম্বর বৃহত্তর খুলনা জেলাতে। এই জেলার বাইরে আমি কখনো কোথাও যাইনি। রাজধানী ঢাকার নাম অনেক শুনেছি, কিন্তু যাওয়ার সৌভাগ্য হয়নি আজও। খালিশপুরের ভারী মিল কারখানা এলাকা, এখানেই কেটে যাচ্ছে আমার জীবন। এখানে একের পর এক বাটের মিল কারখানা। এরই একটা হলো প্লাটিনাম জুট মিল, যার পাশেই আমাদের ছোট্ট ভাড়ার বাসা। আমার জন্ম খুলনাতে হলেও এখানে নয়, ভৈরব নদীর ওপার আমার দাদা বাড়িতে। আর আমার নানা বাড়ি কয়রা উপজেলায়, যেখানে আমি কোনোদিন যাইনি। কেন যাইনি আজও জানি না। আমাদের বাসার অদূরে ভৈরব নদী, যার ওপারে গ্রাম, আর নদীর এই পাশটা হলো শহর। তবে মূল শহর নয় মোটেই। মূল শহর হল বয়রা, গল্লা, সোনাডাঙ্গা এলাকা। ওখানে থাকার মতো সামর্থ্য আমাদের নেই। আমার বাবা সামান্য চাকুরিজীবী। ঢাকাতে একটা ব্লেড কোম্পানিতে কষ্টের সাথে চাকুরি করে। আমাদের গ্রাম থেকে এই শহর এলাকায় এনে রেখেছে শুধুমাত্র পড়ালেখা করানোর জন্য। এখানে ৩ রুমের একটা বাসায় আমি, আম্মু আর ছোট ভাই নীরব থাকি। বাবা ২ মাসে একবার ছুটিতে আসে। এভাবেই চলছে জীবন। বর্তমানে আমার পড়ার খুব চাপ যাচ্ছে, সামনে বার্ষিক পরীক্ষা। আম্মু পড়ার জন্য অনেক বকাঝকা করে আমি ঠিকমতো পড়তে বসি না বলে। তবে আমি স্টুডেন্ট ভালো। বিগত সব ক্লাসেই আমার ফলাফল আশানুরূপ। এর থেকে যেন বিচ্যুত হয়ে না যায়, এজন্যই আম্মু শাসন করে বেশি। কিন্তু আমি বন্ধুদের সাথে না মিশে থাকতেই পারি না। এখানে যারা মিলে চাকরি করে তাদের থাকার জন্য ইয়া বড় কলোনি আছে। সেখানেরই ছেলেমেয়েরা বিকেলে মাঠে খেলে, আমিও যাই। আমার অনেক বন্ধু আছে। বন্ধুদের সাথে মাঝে মাঝেই আবার ভৈরব নদী তীরের একটি এলাকা চরের হাট যাই। ওখানে যেতে খুব ভালো লাগে আমার। কি সুন্দর নির্মল নদীর পাড়ের সবুজ ঘাস আর নারকেল গাছের সারি। আমার সবচেয়ে কাছের বন্ধু নাদিম। ওর সাথেই চোরের হাট বেশি যাওয়া হয়। হঠাৎ করেই নদীতে দেখতে পাওয়া যায় বড় সাইজের লঞ্চ যাচ্ছে। অবাক হয়ে তাকিয়ে দেখি ২ বন্ধু। আর আমরা সব বন্ধুরা মিলে ট্রলারে করে নদীর ওপারেও গেছি কয়েকবার। শুনেছি ওপারে নাকি সেই পাড়া আছে। স্কুলের ট্রেনের বড় ভাইয়েরা বলাবলি করে। এসব নিষিদ্ধ কথা শুনলে আমার প্রচণ্ড কৌতূহল হয়। নাদিম, ফজলু, মিশু, সলিল সবার সাথেই এসব বিষয়ে কথা হয়। বিশেষ করে আমরা ৫ জন যখন একসাথে হই। শর্তের এক ঝলমলে দুপুর। স্কুল শেষ করে বাসায় ফিরেছি মাত্র। গোসল করে খাবো। প্রচণ্ড ক্ষুধা লেগেছে। রান্নাঘরে গিয়ে দেখি আম্মু গরুর মাংস রান্না করছে। জিভে জল চলে এলো। আমাদের বাসায় গরুর মাংস রান্না হয় কালে ভদ্রে। এজন্য এই দিনটা আমার জন্য আনন্দের, যা অনেক দিন পর পর আসে। তাড়াতাড়ি স্কুল ড্রেস ছেড়ে বাথরুমে ঢুকলাম। ঢোকার আগে দেখলাম আম্মুর রুমের ফ্লোরে ছোট ভাইটা চিত হয়ে হাঁ করে ঘুমাচ্ছে, মুখ থেকে গায়ে। সামান্য পানি নিয়ে সাবান ডলতে ডলতে ট্যাপ ছাড়তে গিয়ে দেখি বালতিতে কিছু ভেজা কাপড়। আম্মু ভিজিয়ে রেখেছে, গোসলের সময় ধুবে হয়তো। ভাবলাম আমিই কেচে দেই, আম্মুর আর কষ্ট করতে হবে না। সব ফ্লোরে ঢেলে দিয়ে একটা একটা করে কাচতে লাগলাম। আরে এটা কি? একটা ছোট সেই কাপড়। আম্মু এটা পরে জানা ছিল না। আমি এতদিন ভাবতাম এগুলো শুধু এখনকার মডার্ন মেয়েরা পরে। খুব সুন্দর বেগুনি রঙের বিড়াল ছাপওয়ালা ছিল সেটি। হাতে নিয়ে কেমন যেন শরীরের মধ্যে একটা শিরশির অনুভূতি হল। হাত দিয়ে নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে সেটা দেখলাম। সামনের ভিতরের পাশটায় কেমন যেন ছাপ পড়ে আছে। ওখানে ডলা দিতেই আঠালো হয়ে গেল। আমি খুবই অবাক হলাম। সব ধোয়া শেষ করে গোসল করে এসে খেতে বসেছি। আম্মু তখন গোসলে ঢুকল। বালতিতে কেচে রাখা কাপড় দেখেই আমাকে রাগান্বিত স্বরে চিৎকার করে বলল, আমার কাপড় তোকে কে ধুতে বলছে? বুঝলাম আম্মু বেশ রেগে গেছে। আমি বললাম, বালতি আজও না হলে গোসল করব কিভাবে, তাই ধুয়েছি, এত রাগ করছ কেন? আম্মু আর একটা কথাও বলল না। আমি খাওয়া শেষ করে এতটুকু না জিরিয়ে ক্রিকেট ব্যাট নিয়ে প্লাটিনাম মাঠের দিকে গেলাম। ২:৩০ বাজে, মাঠে অনেক রোদ, এখনও কেউ আসেনি। ছায়ে বসে অপেক্ষা করতে লাগলাম। ৮ ঘণ্টার মধ্যেই নাদিম এসে হাজির। ও জানে আমি প্রায় আগে মাঠে আসি।
দুজনে বসে নিষিদ্ধ আলাপে মজলাম। নাদিম বলল, কিরে, যাবি নাকি একদিন ওই পাড়াতে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, তোর ইচ্ছা হয় যা, সাইজ দেখে লাথি মেরে খেদাবে তোকে। নাদিম আমাদের সব বন্ধুদের চেয়ে একটু ছোটখাট বিধায় ওকে এসব বিদ্রোহ প্রায়শই সঞ্চয় করতে হয়। তবে ও এতে রাগ করে না। ও বলল, সাইজ ডাজন্ট ম্যাটার, পাড়াটাই আসল। এরই মধ্যে সলিল ফজলু চলে আসলো, এসে গল্পে যোগ দিল। তখন আমরা সবাই নতুন নতুন হাতের কাজ করা শিখেছি। সুন্দরী মেয়ে দেখলেই আলাদা একটা অনুভূতি হয় আমাদের সবারই। খানিক বাদে মিশু চলে এলো। সবাই ক্রিকেট বাদ দিয়ে গোল হয়ে বসে এসব নিষিদ্ধ আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছিলাম। মিশু এসেই বলল, ওর নাকি এমন অভ্যাস হয়ে গেছে যে হাতের কাজ না সেরে থাকতেই পারে না। কয়েকদিন গেলেই নাকি কেমন যেন লাগে ওর। এসব কথা শুনে সবাই হেসে কুটিকুটি হচ্ছিলাম। এরই মধ্যে সলিল এমন একটা কথা বলল, শুনে সবাই হেসে গড়াগড়ি খেলাম। ওর নাকি কিছুই বের হয় না। কথায় কথায় আবার সেই পাড়ার বিষয় চলে এলো। নাদিম বলল, এই চল না, আমরা জায়গাটা দেখে আসি। ফজলু বলল, পাগল হয়েছিস? বাবা জানলে কি হবে জানিস? আরে, তোর বাবা জানবে কিভাবে? এসব কথা চাপা থাকে নাকি? চুপ থাক তো ভিতর ডিম। কি, আমি ভিতর ডিম? তা নয় তো কি, ভয় তো এখনই মুতে দিচ্ছিস। ফজলু জিদ করে বলল, আচ্ছা চল যাব। নাদিম আর ফজলু এভাবেই তর্ক করছিল। আমি চকচকে চোখে বললাম, বেলা তো ভালোই আছে, চাইলে কিন্তু যাওয়াই যায়। সলিল বলল, হ্যাঁ রে, চল, দেখেই আছি। কিন্তু মিশু বেঁকে বসল, ওকে নাকি সন্ধ্যার আগে বাড়ি না ফিরলে বেদম মারবে। সামনে পরীক্ষা, তাই বাসা থেকে এই ঘোষণা দিয়েছে। আমাদের শত অনুরোধেও মিশু যেতে রাজি হল না, অগত্যা। আমরা চারজনেই রওনা হলাম। প্রথমে চরের হাটে পৌঁছে ট্রলারের জন্য অপেক্ষা করতে হল। কিছুক্ষণ বাদে ট্রলার আসতেই আমরা হুটুপুটি করে উঠে পড়লাম চারজন। বেশ রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, শান্ত নদী। ভিড় ভর্তি ট্রলার এগিয়ে চলছে ওপারের উদ্দেশ্যে। প্রচুর লোক হয়েছে, কেউ সদায় ব্যাগ হাতে, কেউ ছোট বাচ্চা কোলের, কেউ দুধের গ্যালন নিয়ে বসে আছে। ওরা গ্রাম থেকে শহরে দুধ বিক্রি করতে যায় বোধহয়। এরই মাঝে একটা মেয়েকে চোখে পড়ল আমার, বেশ মায়াবী। লাল একটা থ্রি-পিস পরা, গায়ের রং বেশ ফর্সা। আমাদের চেয়ে বয়সে অনেকটাই বড় হবে মেয়েটা। চুপচাপ বসে আছে ট্রলারের কিনারায়, সাথে কেউ নেই বোধ। ওকে দেখতে বেশ ভালোই লাগছে আমার। আমি আর নাদিম এক জায়গায় বসেছি। ওর পেটে খোঁচা দিয়ে ইশারা করলাম। ও ফিসফিস করে বলল, দেখেছি হারামজাদা, খোঁচা দিতে হবে না। ওই পাশে সলিল আর ফজলু দেখলাম ঘাড় ঘুরিয়ে মেয়েটাকেই দেখছে। আসলেই সুন্দর মেয়েটা। কম বেশি সবাই তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। প্রচণ্ড শব্দ করে পানি কেটে ট্রলার এগিয়ে চলছে। মিশমিশে কালো লুঙ্গি পরা একটা লোক হাল ধরে বসে আছে। ভাড়া 2 টাকা করে। আমরা 3 জন টাকা দিলেও ফজলু বলল ওর কাছে নাকি কোনো টাকাই নেই। অগত্যা ফজলুর ভাড়ার টাকাটা সলিল দিয়ে দিল। ভৈরব নদী বেশি প্রশস্ত নয়, তাই খুব তাড়াতাড়ি পার হয়ে যাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ট্রলার কিনারায় ভিড়ল। আমরা নেমে পড়লাম। সবার সাথে সাথে মেয়েটাও নামল। ঘাট থেকে উঠে 2 পাশে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে ইট বাঁধানো রাস্তার সামনে চলে গেছে। বাড়িঘর তেমন একটা নেই। এখানে আমরা আগেও এসেছি, কিন্তু এর সামনে আর যাওয়া হয়নি। আর সেই অজানা পাড়াটাও যে কোথায় তাও জানি না। আন্দাজের ওপর ভর করে চলে আসাটা উচিত হলো কিনা কে জানে। ফজলুকে বললাম, চলে তো আসলাম, এখন চিনব কি করে? ফজলু বলল, কাউকে জিজ্ঞেস করতে হবে। কি বলে জিজ্ঞেস করবি? ওই পাড়াটা কোথায় একটু বলবেন? ফজলু আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। সলিল বলল, চল চল, আমি চিনতে নে, রকি ভাইয়ের কাছে শুনেছি, এগোতে থাক, পেয়ে যাব। লোক লোকারণ্য একদম। রাস্তায় লোক বলতে আমরা এই 4 জনই। আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলছি। মাঝে মাঝে 2-1টা ভ্যান যাচ্ছে। গ্রামের এদিকটায় ভ্যান চলে। আমাদের শহরে আবার রিকশার প্রচলন। নাদিম বলে উঠল, যাই বলিস না কেন, নৌকার ওই মেয়েটা কিন্তু ঝাক্কাস ছিল। ফজলু আরও কিছু খারাপ কথা বলল। ওর কথা শুনে আমরা সবাই হেসে উঠলাম। এভাবে হাসতে হাসতে আমরা 4 বন্ধু এগোতে থাকলাম। এদিকটায় রাস্তার 2 ধারে চমৎকার কাশফুল, বাবলা গাছের সারি, আর চারিদিকেই সবুজ ধানে ভরা ক্ষেত। আর রাস্তাটা এখন ইট পার করে মাটির হয়ে গেছে। ধুলোয় ভরা রাস্তায় হাঁটতে ভালোই লাগছিল আমাদের।
এখন রোদ অনেক কমে এসেছে, সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে নুয়ে পড়ছে। পরিবেশটা খুব চমৎকার লাগছিল, মুগ্ধ হয়ে উপভোগ করছিলাম আমরা। নিঃসন্দেহে এখানের জনজীবন আমাদের শহরের থেকে অনেক ভালো এবং আরামের। এই গ্রাম, শস্য শ্যামলা প্রকৃতি আমাদের দেশের আসল রূপ। শহরের ভদ্রলোকেরা আসলে খোলস পরিবর্তন করে ঘুরে বেড়ায়। আমাদের গ্রামও এই অঞ্চলেই, তবে এদিকটায় নয়, অন্য পাশে। সেখানে খুব কম যাওয়া হয়েছে আমার। জীবনটা কেটে গেল প্লাটিনাম মিলের পাশেই। গ্রাম জায়গাটা কেন জানি না খুব কাছে টানে আমাকে, এজন্যই বোধহয় এত ভালো লাগছিল। আনুমানিক প্রায় 5 কিলোমিটার হাঁটার পর সলিল বলল, এবার বামে যেতে হবে। বামে কিছু দূর যাওয়ার পরেই মেহনি গাছে ঘেরা একটা লম্বা টিনের ঘর চোখে পড়ল। সলিল বলল, এটাই। শুনে আমাদের সবার বুক ধক